আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা। শিক্ষার্থীরা আমাদের মেডিকেল সেন্টারে এসে তার বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর একটি বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে। তা হল ছাত্র শিবিরের বিশাল আর্থিক ফান্ড। নির্বাচিত হওয়ার পর ডাকসুর সদস্যরা বিশেষ করে ঢাবি শিবিরের প্রত্যেক নেতাকর্মী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে অক্লান্ত পরিশ্রম করছেন। সম্প্রতি ডাকসু জিএস এবং ঢাবি শিবির সভাপতি এস.এম. ফরহাদ জানিয়েছেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে মহসিন হলের রিডিং রুমে এসি স্থাপন জরুরি। এ বিষয়ে হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে এই মাসের মধ্যেই এসি বসানো সম্ভব হবে। তবে এর পেছনে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা কোথা থেকে আসে সেই প্রশ্ন সবার মনে। বিশ্ববিদ্যালয় তহবিলের বাইরে বিকল্প উপায়ে এই অর্থের ব্যবস্থা করার কথা বলা হলেও এত টাকা কোথায় পাবে ছাত্র শিবির? প্রশ্নটা শুধু এসি লাগানো নিয়ে নয়, বরং ছাত্র শিবিরের সব কার্যক্রম যেমন সাংগঠনিক কাজ, প্রচার প্রচারণা এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজের জন্য এত টাকা কোথা থেকে আসে, কিভাবে তাদের ফান্ডে এত টাকা জমা হয়, ডাকসুতেও বা কিভাবে সাদিক ফরহাদরা এত টাকা খরচ করলেন। ছাত্র শিবিরের আয়ের উৎসের ব্যাপারে সবার দারুণ কৌতূহল আছে, কারণ তারা কোনো রাজনৈতিক দলের সরাসরি পৃষ্ঠপোষকতা ছাড়াই এত বড় বড় কার্যক্রম পরিচালনা করে। এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন এস.এম. ফরহাদ। কয়েক মাস আগেই তিনি বলেছিলেন, শিবিরের সাবেক ভাইয়েরাই দলটির সম্পদ। তারাই বিভিন্ন সময় নিজ থেকে ফোন দিয়ে এইসব কার্যক্রমের অংশীদার হন। শিবিরের বর্তমান ম্যানপাওয়াররা কোনো কার্যক্রম বাস্তবায়ন করে এবং সাবেক ম্যানপাওয়াররা তাদের সহায়তা করে। ফরহাদ যখন সাবেক হবেন তখন তিনিও বর্তমানদের সাহায্য করবেন। এভাবেই সংগঠন চালায় ছাত্র শিবির সেই ১৯৭৭ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত। তার এই বক্তব্য ছাত্র শিবিরের আর্থিক মডেলের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। এটি একটি স্বনির্ভর এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত একটি মডেল, যেখানে প্রাক্তন সদস্যরা বর্তমানদের আর্থিকভাবে সহায়তা করেন। বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠন নেই যেখানে একদম শুরু থেকে এখন পর্যন্ত সব নেতাকর্মী কানেক্টেড আছেন। শিবির এমনই এক ব্যতিক্রমী সংগঠন যেখানে রানিং শিক্ষার্থীরাও পূর্বের সব নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখেন। ছাত্র শিবিরে যেসব কর্মী, সাথী বা সদস্য থাকেন তারা শিক্ষা জীবন শেষে কর্মজীবনে প্রবেশ করেন, কিন্তু তিনি পৃথিবীর যে প্রান্তেই বসবাস করেন না কেন সেখান থেকেই শিবিরের সাথে সংযুক্ত থাকেন। এমনকি ৩০ থেকে ৪০ বছর পার হয়ে গেলেও ওই যোগাযোগটা থাকে। সাবেক শিবিররা যেখানে থেকে ইনকাম করেন তারা চেষ্টা করেন সেখান থেকে শিবিরের সংগঠনে সাহায্য করতে। এতে যেমন স্বচ্ছতা বজায় থাকে, তেমনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সংগঠনের জন্য কাজ করা হয়। এভাবেই সাবেকদের সাথে বর্তমানের মেলবন্ধন এবং প্রতিযোগিতামূলক টিম ওয়ার্কের মাধ্যমে শিবির তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি একটি শক্তিশালী নেটওয়ার্ক যা সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হয়েছে। শিবিরের সাবেক নেতা ও সময়ের জনপ্রিয় আইনজীবী শিশির মনির সম্প্রতি বলেছেন যে ডাকসু নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী ছাত্র শিবিরকে কোনো ফান্ডিং করেনি। ছাত্র শিবিরের নিজস্ব ফিনান্সিয়াল মেকানিজম রয়েছে। সংগঠনের সদস্য, সাথী ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তারা যে কন্ট্রিবিউশন নেয় সেটা খুব ট্রান্সপারেন্টলি ম্যানেজ করে। শিশির মনির আরও বলেন, ছাত্র শিবিরের নিজস্ব যে ফান্ডিং ছিল তা এই নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট ছিল এবং কেউ যদি অফিসিয়ালি এসব খরচ সম্পর্কে জানতে চায় সেটাও দেখাতে প্রস্তুত ছাত্র শিবির। তার এই বক্তব্য ছাত্র শিবিরের আর্থিক স্বচ্ছতা এবং তাদের নিজস্ব তহবিল সংগ্রহের সক্ষমতাকে তুলে ধরে। এটি প্রমাণ করে যে তারা কোনো বাইরের শক্তির ওপর নির্ভরশীল নয়, বরং তাদের নিজস্ব একটি শক্তিশালী আর্থিক কাঠামো রয়েছে। এই বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন দেশের অন্যান্য ছাত্র সংগঠনগুলো প্রায়শই রাজনৈতিক দলগুলোর অনুদান বা পৃষ্ঠপোষকতার ওপর নির্ভরশীল, তখন ছাত্র শিবিরের এই স্বাবলম্বী মডেলটি একটি ব্যতিক্রমী উদাহরণ। এটি তাদের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং সাংগঠনিক শক্তিকে তুলে ধরে। ডাকসু নির্বাচনে এসি স্থাপন থেকে শুরু করে অন্যান্য সব জনকল্যাণমূলক কাজে
ছাত্র শিবিরের এই আর্থিক সক্ষমতা তাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করা যায়। এটি কেবল একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক যা নিজেদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।